সঙ্গে শিখর আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত কেন্দ্রে মোদী সরকারকে চাপে ফেলতে রাজ্যগুলির ইউনিয়ন তৈরির দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। किसान को बचाने के लिए, यूथ को बचाने के लिए, मजदूर को बचाने के लिए, सबको इकट्ठा होने के लिए फेडरल स्ट्रक्चर में स्टेट गवर्नमेंट का भी एक यूनियन होना चाहिए। बंगाल को बचा लिया ममता जी ने, अब देश को बचाना है। 21-এর কুরুক্ষেত্রে বিজেপিকে কুপকাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর 22 গজেও কি নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার মমতাই? সোশ্যাল মিডিয়া যখন মোজে বেঙ্গলি প্রাইম মিনিস্টারের হ্যাশট্যাগে, তখন নবান্নে মমতার দরবারে দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। 30 মিনিটের সাক্ষাৎ, তারপর সাংবাদিক বৈঠক। बंगाल को बचा लिया ममता जी ने, अब देश को बचाना है। तो बीजेपी आएगी तो देश बचेगा, बीजेपी रहेगी तो देश बिगड़ेगा। পর্যবেক্ষকদের মতে টানা কয়েক মাস ধরে দিল্লি হরিয়ানা সীমানায় চলা কৃষকদের আন্দোলন যথেষ্ট চাপে রেখেছে কেন্দ্রের মোদী সরকারকে। এই আন্দোলনেরই নেতা রাকেশ টিকায়েত। प्रधानमंत्री तो जब तक चाय बेचने वाला बन सके बीजेपी बन सके, इनमें क्या दिक्कत है? तो यहाँ पे प्रधानमंत्री तो कोई भी आदमी बन सके, जिसे जनता चाहती है वो बन जाएगा। টিকায়েতদের পাশে দাঁড়িয়ে মোদীকে হঠানোর ডাক দিলেন মমতা। 2024 के चुनाव से पहले एक यूनाइटेड ऑपोजिशन की भी मांग उठ रही है। इन परिस्थितियों में क्या आप यूपीए को लीड करना चाहेंगी? हम कुछ नहीं करने चाहेंगे, हम एक ही बात करने चाहेंगे कि मोदी जी को हटाने चाहेंगे। বিচ্ছিন্নতাবাদী নেতা রাকেশ টিকায়েত বিচ্ছিন্নতাবাদী নেতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা তো চাইবেন ভারতবর্ষটাকে খণ্ডিত করতে, বাংলায় অস্থিরতা তৈরি করে পশ্চিম বাংলাদেশ তৈরি করছেন। বারবারই বুঝিয়ে দিয়েছেন জাতীয় স্তরে মোদী বিরোধিতায় তিনি অন্যতম মুখ। এদিনও বিরোধী ঐক্যের ডাক মমতার গলায়। स्टेट गवर्नमेंट का भी एक यूनियन होना चाहिए, जो यूनियन में एक साथ में मिलके अगर कोई स्टेट को ये लोग हैरेस करे तो और सब स्टेट मिलके उसको फाइट करे। কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর এদিন ফের মোদীর বিরুদ্ধে সুর চড়ান মমতা। प्राइम मिनिस्टर ने कुछ नहीं दिया है भाषण छोड़ के, तो भाषण देना नहीं है। अगर जनता के लिए करता तो डिवाइड एंड रूल नहीं कर सकते थे, तो स्टेट अलग सेंट्रल अलग ऐसा नहीं बोलना चाहिए था। और हर बात पे स्टेट गवर्नमेंट को बुलडोज करना ये फेडरल स्ट्रक्चर में ठीक नहीं लगता। বিতর্কিত 3 কৃষি বিল ঘিরে শুরু হওয়া এই আন্দোলনকে এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি মোদী সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা আগামী বছর পাঞ্জাবের বিধানসভা ভোট তো বটে, আসন্ন লোকসভা নির্বাচনেও বিজেপিকে বেগ দিতে পারে। কৃষকদের এই ক্ষোভকে অস্ত্র করেই জাতীয় রাজনীতিতে মোদীর ওপর যে তিনি চাপ তৈরি করতে চাইছেন, এটা স্পষ্ট করে দিলেন মমতা, মত পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারীর মুখে নিউ টাউনের তৃতীয় সূত্র, পাল্টা সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। এফআইআর করলেই কোনো রাজনৈতিক লোককে হ্যারাস করা যায় না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে, এটা মাথায় রেখে চলবে। 7 নম্বর লোক কল্যাণ মার্গে 40 মিনিটের বেশি বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ফের একবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। এজেন্ডা রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। এজেন্ডা টপে হচ্ছে ওটা। আপনারা বাঙালি, পশ্চিমবাংলার লোক, পশ্চিমবাংলায় আপনারা প্রত্যেকদিন দেখছেন চা খেতে দেবে না। এটা কোন সভ্য দেশে আছি আমরা? এটা ভিত্তিহীন। আসলে জনগণের কাছে হেরে গেছে রায়, সেটা ওরা মানতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে নানা রকম গল্প তৈরি করার চেষ্টা করছে। মোদী, শাহ, নাড্ডা, পদ্ম শিবিরের 3 শীর্ষ নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক শুভেন্দু অধিকারীর। এজেন্ডা একটাই, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। সূত্রের খবর, দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মোদী সারা। ঘরে বাইরে তাই নতুন লড়াইয়ের প্রস্তুতি পদ্ম শিবিরে। দিল্লিতেই বৈঠক শুভেন্দু, সৌমিত্র, অর্জুনদের। 38% ভোট, 77 আসন নিয়ে বাংলায় নতুন লড়াই চাইছে পদ্ম শিবির। সূত্রের খবর, রাজনৈতিক ও প্রশাসনিক দুই রাস্তাতেই লড়াই চায় বিজেপি। রাজ্যের আইন শৃঙ্খলার দিকে নজর রাখছে কেন্দ্র। 23 জুন থেকে জেলায় জেলায় ধর্নায় বসবে বিজেপি।
সূত্রের খবর, বাংলায় অল আউট চাপের রাজনীতি চাইছেন বিজেপির নেতারা। মঙ্গলবার শুভেন্দুর মুখে ছিল 356 ধারা প্রসঙ্গ, বুধবার তুললেন রাজ্যে সিএএ প্রসঙ্গ। সিএ তো 5টা রাজ্যে ইতিমধ্যে চালু হয়ে গেছে, এটা সমর্থনযোগ্য, এবং যেহেতু 5টা স্টেটে চালু হয়ে গেছে, তা পশ্চিমবঙ্গটা আলাদা দেশ নয়। কেউ কেউ ভাবছেন 213টা সিট জিতে পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, সেই রাজ্যের একটা প্রধানমন্ত্রী আছে। পশ্চিমবাংলায় যেভাবে রোহিঙ্গাদেরকে গুরুত্ব দিয়ে এলাকা দখল করা হচ্ছে এবং বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে জেসিবি দিয়ে, তা আমার মনে হয় সিএ হলে পশ্চিমবঙ্গ জেগে উঠবে, পশ্চিমবাংলা বেঁচে যাবে। শুভেন্দুদা তো বলে দিয়েছেন 356-এর চেয়েও খারাপ জায়গায় চলছে, এটা নিয়ে আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। ভোটে হারের পর বাংলায় স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে নতুন কৌশলে প্রচার শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় নেতাদের লাগাতার টুইট প্রচারে তেমনটাই ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। রাজ্যে হিংসার অভিযোগ হাতিয়ার করে মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছে পদ্ম শিবির। তোষণের অভিযোগ তুলে হিন্দু সহিষ্ণুতা এবং নয়া বহুত্ববাদ প্রচারের কৌশলেই সিএএ 356তে ফের শান মনে করছে রাজনৈতিক মহল। 38% সমর্থন ধরে রাখতে মরিয়া পদ্ম শিবিরের নতুন স্ট্র্যাটেজি। রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বেসুরো রাজীবকে এক হাত নিল বিজেপি, তীব্র কটাক্ষ তৃণমূলেরও। ডোমজুড়ে পড়ল গদ্দার পোস্টার। রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিজেপির এক কেন্দ্রীয় নেতা। যাদের মেরুদণ্ড নেই তারা চিন্তা ভাবনা করবে তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে আবার কুকুরের মতো থাকতে। অভিনয়টা খুব ভালো জানে, ভালো শিখেছে, এবং যদি উৎপল দত্ত বেঁচে থাকতেন, উৎপল দত্ত লজ্জা পেতেন অভিনয় দেখে। মঙ্গলবার রাজ্য স্তরের নেতাদের নিয়ে বিজেপির বৈঠক, সেখানে ছিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরই ফেসবুকে বোমা লেখেন, সমালোচনা তো অনেক হলো, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি এবং 356 ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবেন না। এরপরই গুঞ্জন জল্পনা শুরু। তাহলে কি রাজীব তৃণমূলে ফিরতে চাইছেন? তাই কি বেসুরো? রাতেই রাজীবের বিরুদ্ধে সুর চড়িয়ে টুইটারে সরব হন সৌমিত্র খাঁ। লেখেন, মন্ত্রী হতে পারেনি বলেই কি পুরনো দলে ফিরতে ইচ্ছা করছে? বুধবার আরো এক ধাপ এগিয়ে রাজীবকে তীব্র আক্রমণ সৌমিত্রর। যাদের মেরুদণ্ড নেই তারা চিন্তা ভাবনা করবে তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে আবার কুকুরের মতো থাকতে। আমি এটাকে পছন্দ করি না। আমার মনে হয় বাংলার মানুষ এইবার তার জবাব দিয়ে দিয়েছে। কোনো দল বদলুকে বাংলার মানুষ সাপোর্ট করেনি। রাজীব ব্যানার্জি সবসময় ক্ষমতার সঙ্গে থেকেছেন। উনি যদি যান তাহলে ভুল করবেন। মমতা ব্যানার্জির দলে গিয়ে তো ওই অভিষেক ব্যানার্জি কোনো চামচা হয়ে থাকতে হবে। আমরা চাইবো যারা যারা যেতে চান তারা যেন খুব তাড়াতাড়ি বিদায় হন, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা নতুন করে নতুন উদ্যমে আবার ভালো করে একসাথে মিলে কাজ করতে চাই। ঘরের লোকেদের আক্রমণ, প্রতিপক্ষেরও কটাক্ষ। দুর্জনের ছলের অভাব হয়। অভিনয় তো অনেক বড় অভিনেতা, অভিনয়টা খুব ভালো জানে, ভালো শিখেছে, এবং যদি উৎপল দত্ত বেঁচে থাকতেন, উৎপল দত্ত লজ্জা পেতেন অভিনয় দেখে। রাজীব যে পোস্টটা করেছেন সেই পোস্টটা কিন্তু যুক্তিসম্মত, মানে পোস্টের অংশটা আমি বলছি। কিন্তু আমার প্রশ্ন, এরা কি জ্ঞান পাপী নাকি যে আত্মঘাতী পদস্খলনের পর বিলম্বিত বোধোদয়? সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিজেপির এক কেন্দ্রীয় নেতা। এদিন ডোমজুড়ের বিভিন্ন এলাকায় গদ্দার মির্জাফর পোস্টারও পড়ে। পোস্টারে কারো নাম নেই, কিন্তু অনেকেই দাবি করছেন এই সব পোস্টারে ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং পরাজিত বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করা হয়েছে। নিউজ 18 বাংলা। শুভ্রাংশু প্রবীর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, ঘাসফুল ছেড়ে পদ্মফুলে আসা নেতারা একে একে বেসুরো। আত্মসমালোচনার ডাক নয়, আসলে কৌশলে তৃণমূলকেই বার্তা মনে করছে বিজেপি। কেউ মুখ খুলছেন সংবাদ মাধ্যমের সামনে, কারো মন কি বাত আবার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। এই নেতারাই এখন পদ্ম শিবিরের বিড়ম্বনা। ভোটের ফল ঘোষণার পর থেকেই চলছে ক্ষোভ বিক্ষোভের পালা। ঘটনাচক্রে সকলেই ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে এসেছেন।
সবার আগে মুকুল পুত্র। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিপুল জনসমর্থন নিয়ে যে সরকার এসেছে তার সমালোচনার আগে আত্মসমালোচনা জরুরি। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করলেন এবং যশের পরবর্তীকালে যেভাবে কাজ করলেন তাকে স্যালুট জানানো উচিত। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনিও শোক বার্তা পাঠিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। আমি যখন দিলীপ ঘোষকে মাতৃবিয়োগের কথা বললাম তখন বুঝলাম যে তিনি জানতেন না যে আমার মাতৃবিয়োগ হয়েছে। মঙ্গলবার ফেসবুকে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায় লেখেন, সমালোচনা তো অনেক হলো, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি এবং ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবেন না। সবার কথাতেই বিজেপিতে বীতশ্রদ্ধ হওয়ার ইঙ্গিত, কিন্তু সূত্রের খবর পদ্ম শিবিরের নেতারা তেমনটা মনে করেন না। তাঁদের অধিকাংশেরই মতে আত্মসমালোচনার দাবি নয়, এসবই আসলে ঘুরপথে তৃণমূলকে বার্তা, যাতে ফেরার দরজা খোলা থাকে। সুযোগে কেউ এসছেন, সুযোগ হয়নি তো চলে যাবেন, একজন দুজনে কিছু যায় আসে না। বিরোধী দলে বিজেপি আছে, আর নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী, আর সংসদের লোকসভা রাজ্যসভায় পাস করা অ্যান্টি ডিফেকশন লটাও আছে। কি করে ইনফোর্স করতে হয় শুভেন্দু অধিকারী জানে ভালো। রাজীবের বিস্ফোরক ফেসবুক পোস্টের পর তাকে বিঁধে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পাল্টা প্রশ্ন তোলেন। ৪২,০০০ ভোটে হারার পর মনে পড়ল বিজেপির ৪২ জনেরও বেশি কর্মী মারা গিয়েছেন। তখন চুপ থাকা মানে শাসক দলকে সমর্থন করা। ভোটের আগে এই নেতাদের দলে এনে তৃণমূলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বিজেপি। তাদের অসন্তোষ সামলে ঘর গোছানোই এখন চ্যালেঞ্জ পদ্ম শিবিরের। নিউজ 18 বাংলা। প্রত্যেক ভারতবাসী যাতে কোভিড-19 ভ্যাকসিন পান তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর বিশেষ উদ্যোগ সঞ্জীবনী আ শর্ট অফ লাইফ, হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7। ফিরে এলাম বিরতির পর। বাড়ি ফিরলেন করোনাজয়ী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত বাড়িতেই চিকিৎসকদের নজরদারিতে থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুর 1:15 আইসিইউ অ্যাম্বুলেন্স পৌঁছল পাম অ্যাভিনিউর সরকারি আবাসনে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়ি ফিরলেন স্ত্রী মীরাও। গত মাসে করোনা আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী। ফুসফুসের অসুখে এমনিতেই দীর্ঘদিন ঘরবন্দি বুদ্ধদেব। নিয়মিত অক্সিজেন দিতে হয় তাকে, তার উপর করোনা। গত 25শে মে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেখান থেকে ছাড়া পেয়েও বাড়ি ফেরার অনুমতি পাননি তারা। করোনামুক্ত বুদ্ধদেবকে নিভৃত বাসের পরামর্শ দেন চিকিৎসকরা। সিআইটি রোডের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে। একই নার্সিংহোমে নিভৃত বাসে ছিলেন বুদ্ধজয়া মীরাও। বুদ্ধদেব ভট্টাচার্যের সর্বক্ষণের সঙ্গী করোনা আক্রান্ত হয়েছিলেন। পাম অ্যাভিনিউয়ের ছোট ফ্ল্যাটে নিভৃত বাসের সুবিধে কম বলেই দিন 7 নার্সিংহোমে রাখা হয় তাদের। সেখান থেকেই বুধবার বাড়ি ফিরলেন। সিওপিডিতে আক্রান্ত বুদ্ধদেব ভীষণভাবে চেয়েছিলেন করোনা মুক্ত হতে, বলছেন তার চিকিৎসকরা। চেয়েছিলেন ভীষণভাবে পাম অ্যাভিনিউতে তার ছোট ঘর আর বইয়ের জগতে ফিরতে। অবশেষে বুধবার নিজের জগতে ফিরলেন বুদ্ধদেব। প্রায় 15 দিন হাসপাতালে ভর্তি থাকার পরে আজকে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য। এবং যেটা আমরা জানতে পারছি যে বাড়িতেই আলাদা কিন্তু সেটআপের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তার নেবুলাইজার যেমন দেওয়া হবে, পাশাপাশি কিন্তু সেখানে তার অক্সিজেনও দেওয়া হবে। ক্যামেরায় সুব্রতর সাথে সুকান্ত মুখোপাধ্যায়, শঙ্কু সাতরা, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার আপনাদের নিয়ে যাই একটু বেলুড় মঠে, ফলহারিণী কালী পুজোর ওখানে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস, আরো বিস্তারিত জানাবে। দেবাশিশ, অবশ্যই দেখো, প্রতি বছরের মতন এবছরও ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হলো। অবশ্যই সেখানে দর্শক শূন্য হিসেবে কারণে কোভিড কারণে কিন্তু সেখানে দর্শকদের প্রবেশ নিষেধ। এবং গতকাল
সন্ধ্যা আরতির পর সেই পুজো শুরু হয়। এই শক্তির আরাধনা, সেই শক্তির আরাধনা হিসেবেই মাতৃরূপে কিন্তু তাকে পুজো করা হয়। মূলত প্রতি বছরই কিন্তু এখানে এই কালী পুজো হলেও মানুষজনের ভিড় থাকে, তবে কালকে শুধুমাত্র সন্ন্যাসী মহারাজদের সেখানে ভিড় জমায়। মূলত আমরা জানি ফলহারিণী পুজো কিন্তু একটি আলাদা রকম রূপ নেয় এবং সেটি রামকৃষ্ণ মিশনে খুব মহাসমারোহে পালন করা হয়, যেহেতু রামকৃষ্ণদেব সেই পুজো শুরু করেছিলেন। একেবারে ধন্যবাদ দেবাশিস।